ভূগোল বলতে আমরা অনেকেই শুধু ম্যাপ বা বিভিন্ন জায়গার কথাই ভাবি, কিন্তু এর আসল মজাটা লুকিয়ে আছে পৃথিবীকে একটা ইন্টারকানেক্টেড সিস্টেম বা আন্তঃসংযুক্ত ব্যবস্থা হিসেবে দেখার মধ্যে। চলুন এই বিশ্লেষণে আমরা একটু গভীরে গিয়ে দেখি কিভাবে এই পরিবেশগত দৃষ্টিভঙ্গি ভূগোলের একটা অংশ হয়ে উঠল, আর এর পেছনে জার্মান চিন্তাবিদদের ভূমিকাটা ঠিক কী ছিল। তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। ইকোলজি বা বাস্তুবিদ্যা জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো জীবজন্তু, গাছপালা আর তাদের চারপাশের পরিবেশের মধ্যে যে সম্পর্ক, সেটা নিয়ে গবেষণা। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটা হলো সম্পর্ক, মানে কিভাবে সবকিছু একে অপরের ওপর নির্ভর করে টিকে আছে। এখন আসল প্রশ্নটা হলো, এই যে একটা শক্তিশালী ধারণা যে সবকিছু একে অপরের সাথে যুক্ত, এটা ভূগোলের মতো একটা বিষয়ের মধ্যে ঢুকে পড়ল কিভাবে? কারা ছিলেন এর পেছনের মূল কারিগর? এই উত্তরটা খুঁজতে হলে আমাদের ইতিহাসের পাতা একটু উল্টে দেখতে হবে। আমাদের এই গল্পের শুরুটা কিন্তু অষ্টাদশ আর ১৯ শতকে জার্মানিতে। ঠিক সেই সময়েই কিছু চিন্তাবিদ ভূগোলকে সম্পূর্ণ নতুন একটা চোখে দেখতে শুরু করেন। আর তাদের দেখানো সেই পথটাই কিন্তু আজও আমাদের আলোচনার ভিত্তি। চলুন সেই জার্মান পথিকৃতদের সাথেই পরিচিত হওয়া যাক। জার্মান ভৌগোলিক চিন্তার এই যে বিবর্তন, এটাকে আমরা মোটামুটি ৩টে ভাগে ভাগ করতে পারি। প্রথমে ছিল প্রাক ধ্রুপদী পর্যায়, যেখানে নতুন চিন্তার বীজটা বোনা হয়েছিল। এরপর এলো আসল সময়টা, ধ্রুপদী পর্যায়। হামবোল্ট আর রিটারের মতো কিংবদন্তিরা এসে ভূগোলকে একটা আধুনিক বিজ্ঞানের রূপ দেন, আর তাদের কাজের উপর ভিত্তি করেই গড়ে ওঠে ধ্রুপদী পরবর্তী পর্যায়। এই ধ্রুপদী পর্যায়ে যার নাম সবার আগে আসে, তিনি হলেন আলেকজান্ডার ভন হামবোল্ট। অনেকেই তাকে আধুনিক ভূগোলের অন্যতম জনক বলে মনে করেন, কারণ তিনিই প্রথম আমাদের পৃথিবীকে একটা অন্যরকম দৃষ্টিতে দেখতে শিখিয়েছিলেন। হামবোল্টের ভাবনাটা ছিল রীতিমতো বৈপ্লবিক। তিনি শুধু কোথায় কি পাওয়া যায় সেটার তালিকা বানাননি, বরং তিনি উদ্ভিদ আর প্রাণীরা কোথায় কিভাবে ছড়িয়ে আছে সেটা নিয়ে গবেষণা করে সবকিছুর মধ্যে একটা গভীর যোগাযোগ খুঁজে বের করেছিলেন। তার চোখে পুরো পৃথিবীটাই ছিল একটা কসমস, মানে একটা একক সুসংহত বিশ্ব, যেখানে প্রত্যেকটা জিনিস একে অপরের সাথে সম্পর্কিত। হামবোল্ট যখন প্রকৃতির এই বিশাল ঐক্যের কথা বলছেন, ঠিক সেই সময়েই আরেকজন গুরুত্বপূর্ণ চিন্তাবিদ কার্ল রিটার এই ছবির মধ্যে মানুষকেই কেন্দ্রবিন্দুতে নিয়ে এলেন। রিটারের মূল ভাবনাটা ছিল কিন্তু দারুণ। তিনি বলতেন পৃথিবীটা হলো মানুষের ঘর, একটা মঞ্চের মতো, আর এই মঞ্চেই মানুষের ইতিহাস, তার কার্যকলাপ আর বিকাশ সবকিছু গড়ে উঠছে। তার মানে ভূগোল হলো সেই বিজ্ঞান যা এই মানুষ আর তার মঞ্চের সম্পর্কটা ব্যাখ্যা করে। তো হামবোল্ট আর রিটারের দেখানো পথ ধরেই পরবর্তী প্রজন্মের চিন্তাবিদারা এগোতে শুরু করলেন, আর তাদের হাত ধরে জন্ম নিল একটা নতুন শাখা, যার নাম হল হিউম্যান ইকোলজি বা মানব বাস্তুবিদ্যা। চলুন দেখি এর পেছনের গল্পটা কি। এরপর এলেন ফ্রেডরিক রাডসেল, আরেকজন প্রভাবশালী জার্মান ভূগোলবিদ। তিনি মানব ভূগোল বা অ্যানথ্রোপোজিওগ্রাফি নিয়ে কাজ করতে গিয়ে একটা যুগান্তকারী কথা বললেন। তিনি বললেন, অ্যানথ্রোপোজিওগ্রাফি আসলে মানব বাস্তুবিদ্যা ছাড়া আর কিছুই না। সোজা কথায়, মানুষের ভৌগোলিক অবস্থান নিয়ে পড়াশোনা মানেই হল মানুষ আর তার পরিবেশের মধ্যকার সম্পর্কটা বোঝা। এই সময়টা একটা বড় বিতর্ক শুরু হলো। এক দল মনে করত পরিবেশই সবকিছু ঠিক করে দেয়, মানুষ কেমন হবে, কি করবে, সবকিছু। এটাকে বলা হতো পরিবেশগত নির্ধারণবাদ। কিন্তু এর বিপরীতে আর একটা নতুন চিন্তা সামনে এলো, যা জোর দিল মানুষের ক্ষমতার উপর। অর্থাৎ মানুষ কিভাবে পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নেয় বা মানিয়ে চলে, সেটাই আসল কথা। এই জার্মান ধারণাগুলো কিন্তু শুধু ইউরোপে আটকে থাকেনি, আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকাতেও পৌঁছে গিয়েছিল। সেখানে এইচ ব্যারোজের মতো ভূগোলবিদরা তো আরও এক ধাপ এগিয়ে গিয়ে বললেন, ভূগোলকে আসলে মানব বাস্তুবিদ্যার বিজ্ঞান হিসেবেই সংজ্ঞায়িত করা উচিত। তাহলে এই মানব বাস্তুবিদরা ঠিক কী নিয়ে কাজ করেন? তারা মূলত 4টে জিনিসের মধ্যেকার জটিল সম্পর্কটা বোঝার চেষ্টা করেন। 1. জনসংখ্যা, 2. প্রযুক্তি বা মানুষের তৈরি জিনিসপত্র, 3. সংস্কৃতি মানে আমাদের রীতিনীতি আর বিশ্বাস, এবং 4. প্রাকৃতিক সম্পদ। বুঝতেই পারছেন, এটা শুধু প্রকৃতি নিয়ে নয়, বরং মানুষ আর তার সৃষ্টি নিয়ে একটা সামগ্রিক আলোচনা। বেশ,
আমরা তো ইতিহাসটা দেখলাম, মানববাস্তুবিদ্যা পর্যন্ত চলেও এলাম, কিন্তু এখন আমরা যে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র শব্দটা ব্যবহার করি সেটা এলো থেকে এই ধারণাটা কিভাবে আরও পরিবর্তন করে আজকের এই বৈজ্ঞানিক রূপ পেল? চলুন এবার সেই রূপান্তরের গল্পটা শোনা যাক। আধুনিক বিজ্ঞানে ইকোসিস্টেমের একটা খুব পরিষ্কার সংজ্ঞা আছে। এটা হলো কোনো একটা নির্দিষ্ট জায়গার সমস্ত জীব, মানে উদ্ভিদ, প্রাণী, অণুজীব এবং তাদের চারপাশে জড় পরিবেশের মধ্যে একটা পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক। এখানে সবাই সবাইকে প্রভাবিত করে, আবার সবার দ্বারা প্রভাবিতও হয়। একটা ইকোসিস্টেমকে ঠিকমতো বুঝতে হলে এর 3টে মূল বৈশিষ্ট্য মাথায় রাখতে হবে। প্রথমত, এটা একটা একক ব্যবস্থা যেখানে জীব আর জড় সবকিছু মিলেমিশে একাকার। দ্বিতীয়ত, এই ব্যবস্থাটা কিন্তু কোনো এলোমেলো ব্যাপার নয়, এর একটা নির্দিষ্ট গঠন আর নিয়মকানুন আছে। আর তৃতীয়ত, এর ভেতরে সব সময় শক্তি আর বিভিন্ন পদার্থের আদানপ্রদান চলতে থাকে, যেমন সূর্য থেকে শক্তি আসে, আবার পরিবেশে পুষ্টির চক্রও চলে। সুতরাং ব্যাপারটা কি দাঁড়ালো? আজকের দিনে আমরা যেটাকে সিস্টেমস ইকোলজি বলছি সেটা আসলে সেই চিন্তারই একটা আধুনিক আর বৈজ্ঞানিক রূপ, যার বীজটা বুনেছিলেন সেই হামবোল্ট আর রিটারের মতো জার্মান পথিকৃতরা। এভাবেই দেখুন ইতিহাস আর বর্তমান কেমন এক সুতোয় বাধা পড়ে গেছে। এতক্ষণ তো আমরা ইতিহাস আর বিজ্ঞানের কথা বললাম, কিন্তু আসল প্রশ্ন হলো এই যে পরিবেশগত দৃষ্টিভঙ্গি, এটা আজকের দিনে দাঁড়িয়ে আমাদের জন্য কেন এত জরুরি? চলুন এই আলোচনার মধ্যে দিয়ে বিষয়টা শেষ করা যাক। দেখুন, পৃথিবীকে একটা বড় আর জটিল ইকোসিস্টেম হিসেবে দেখাটা এখন আর শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ কোনো তত্ত্ব নয়। এটা আমাদের গ্রহটাকে বোঝার জন্য সবচেয়ে জরুরি একটা চশমা। ভাবুন তো, জলবায়ু পরিবর্তন, মহামারী বা আমাদের শহরের ট্রাফিক জ্যাম, এই সব সমস্যার মূলে কিন্তু একটাই জিনিস, সিস্টেমের বিভিন্ন অংশের মধ্যে সম্পর্কের গড়মিল। এই দৃষ্টিভঙ্গি ছাড়া আজকের এই জটিল পৃথিবীর সমস্যাগুলো সমাধান করা প্রায় অসম্ভব। তাহলে সবশেষে একটা প্রশ্ন রেখে যাই। বিশ্বজুড়ে যখন এত দ্রুত সবকিছু বদলে যাচ্ছে, তখন এই আন্তঃসংযোগের দৃষ্টিভঙ্গি, মানে সবকিছুকে একটা সিস্টেম হিসেবে দেখার ক্ষমতা, আমাদের টিকে থাকার জন্য আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি জরুরি হয়ে ওঠেনি কি? এটা কিন্তু ভাবনার বিষয়।